গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয়, র‍্যাব সহ বিভিন্ন সংস্থার রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ। সমঝোতা করবে না ইরান, যুদ্ধ শুরুর বার্তা খামেনির, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউনূস তারেক বৈঠকে অনেকে অসন্তুষ্ট, গুরুত্ব হারানোর ভয়ে নির্বাচন চায় না কিছু দল, বলছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐক্যমত্য কমিশনের বৈঠক, আলোচনার লক্ষ্যে পৌঁছানোর আশা। ড্রোনে জুলাই আন্দোলনকারী খুঁজতেন পুলিশ কর্মকর্তা ইশতিয়াক, গুমের অভিযোগে গ্রেপ্তার সোহায়েল। সেনাবাহিনী নয়, গুমের সাথে জড়িত র‍্যাব সহ অন্যান্য বাহিনী ও সংস্থা। তাই গুম বন্ধে এসব প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ দিলেন সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। রাজধানীতে জাতিসংঘ আয়োজিত আলোচনায় অন্য বক্তারা বলেন, গুমের সাথে জড়িত অনেকে এখনো রাষ্ট্র ক্ষমতায়, তাই ভুক্তভোগীদের সুরক্ষার ওপর জোর দেন তারা। বাংলাদেশে জাতিসংঘ আবাসিক প্রতিনিধির অফিসের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জোরপূর্বক গুম বিষয়ক এই আলোচনা সভা। এতে অংশ নেন ভুক্তভোগী, সেনাবাহিনী, পুলিশ সহ সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তার ফ্যামিলির তার ছোট ভাই বামপন্থী রাজনীতির সাথে ছিলেন। এই দুই ভাইকে পুরোপুরি 12 বছর গুম করে রাখা হয়েছিল। As the biggest victim in terms of number, we have over hundreds of people from the grassroots to the very top who have been subjected to enforced disappearances. A lot of allegation is against the detective branch, as Maulana Sab was rightly pointing out. সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেন, বাহিনীটি নয় বরং র‍্যাব ও অন্যান্য সংস্থা গুমের সাথে জড়িত, যারা কাজ করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। আর নিজের ভুল সংশোধনের চেষ্টার কথা জানায় পুলিশ। Most of the disappearances happened by the DGFI and RAB, as per the statements. Bangladesh Army as an organization is not assumed even to be involved in the enforced disappearance cases in Bangladesh. The army personnel is to be involved in such cases had been working in the different organization under deportation. Please note this one, under deportation. And which are this organization? The RAB, that is Rapid Action Battalion, DGFI, NSI, Border Guard, that is the BGB. We are trying to investigate properly, and recently we are working only on ICT also. এমন অভিযোগ থেকে মুক্তিতে গোয়েন্দা সংস্থার নিয়োগগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান তাদের। We must depoliticize the organization, at least for these enforced disappearances. I repeat, we must depoliticize. There is no universally accepted definition of terrorism or terrorist. As a nation of Bangladesh, we must define our own definition. জাতিসংঘ প্রতিনিধি দল শঙ্কা প্রকাশ করে বলে, গুমের অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট অনেকেই বহাল তবিয়তে আছে। To thank the army chief for meeting us. That meant a lot to us to have a conversation. And I think that we have a very open and honest conversation, and we thank for that. It was great news that he also wants to bring those responsible to justice. We have heard many times here that perpetrators are still in the position of authority. And this is the core issue that needs to be addressed. I am not surprised that families are afraid to file police cases if the person that was responsible for the disappearance is still in the same building. ঢাকা সফর শেষে একটি পর্যবেক্ষণ প্রকাশ করবে গুম বিষয়ক প্রতিনিধি দলটি। After this visit, we are issuing recommendations, and those recommendations will become public. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ইরান ইসরায়েল প্রসঙ্গ অব্যাহত আছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1 ছোড়ার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তেহরানের কাছে খজির ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনা
স্থাপনাকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক হামলায় তেল আবিবের লক্ষ্যবস্তু ইরানের অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো। হামলা হয়েছে তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় লক্ষ্য করেও। জাভাদাবাদে ইসরায়েলের ছোড়া এক F-35 যুদ্ধবিমান ও ইস্ফাহানে একটি হার্মিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন যুদ্ধ শুরুর বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানান, জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোষ করবে না, তাদের দয়া দেখানো হবে না। তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এই বার্তা দিলেন খামেনি। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাড়তি সেনা ও যুদ্ধ বিমান মোতায়েন করেছে দেশটি। এতে সংঘাতময় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়ার শঙ্কা বিশ্লেষকদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ইঙ্গিত ক্রমশ জোরালো হচ্ছে। G7 সম্মেলন থেকে আগে ভাগেই ওয়াশিংটনে ফিরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে প্রায় 90 মিনিটের বৈঠক করেন। যদিও এই বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি, তবে মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প চেয়েছেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। সোশ্যাল প্ল্যাটফর্মটিতে দেয়া পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানে যুক্তরাষ্ট্র, তবে আপাতত তাকে হত্যার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। ইরান ইস্যুতে ট্রাম্পের এই অবস্থান যদি একই রকম থাকে তাহলে বাঁচতে পারে যুদ্ধের তামামা, ধারণা বিশ্লেষকদের। পরিস্থিতি এখন শান্তির দিকে নয়, যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধির দিকে যাচ্ছে। ট্রাম্পের দেওয়া বার্তায় মনে হচ্ছে তিনি কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চাচ্ছেন না। আর ইরান যুক্তরাষ্ট্রের দাবির কাছে আত্মসমর্পণ করবে এমন সম্ভাবনাও কম। ফলে চলমান উত্তেজনা আপাতত কমবে বলে মনে হচ্ছে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে বিমানবাহী রণতরী ও X-15, F-22, F-35 ফাইটার জেট। ইউরোপ সহ বিভিন্ন দেশের ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এসব যুদ্ধ বিমান। মধ্যপ্রাচ্যে যেভাবে যুক্তরাষ্ট্রের বিপুল সেনা ও সরঞ্জাম মোতায়েন হচ্ছে, তাতে মনে হচ্ছে দেশটি বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র বিমান যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তারা B-2 বোমারু বিমান ব্যবহার করতে পারে। এই বিমান থেকে ছোড়া প্রায় 14 টনের বাংকার বাস্টার বোমার মাধ্যমে ইরানের ফোর্দোর মতো মাটির নিচে থাকা পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা সম্ভব। বাংকার বাস্টার বোমা শক্ত ও গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যেমন পাহাড় ও মাটির নিচে থাকা স্থাপনাও ধ্বংস করতে পারে এগুলো। এসব বোমার ফিউজ এমনভাবে তৈরি যাতে এগুলো মাটির শত ফুট গভীরে প্রবেশের পর বিস্ফোরিত হয়। মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সেনা, সাথে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ফাইটার জেট ও যুদ্ধজাহাজ, যা থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করা সম্ভব। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামিক বিপ্লবের পর ইতিহাসের সবচেয়ে সংকটজনক সময় পার করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা সংকটে পাশে নেই ঘনিষ্ঠরা। শুক্রবার থেকে শুরু হয় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন তারা। এ অবস্থায় একা হয়ে পড়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সী এই নেতার অবস্থান ইরানের শাসন কাঠামোর শীর্ষে। তার অধীনে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ড ক্ষমতা রাখেন যুদ্ধ ঘোষণার, নিয়োগ বা বরখাস্ত করতে পারেন সামরিক কমান্ডার ও বিচারক সহ ঊর্ধ্বতন ব্যক্তিদের। গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও মূল্য দেন অন্যের পরামর্শের, শোনেন বিভিন্ন অংশের বক্তব্য। গেল কয়েকদিনে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হওয়ায় ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন খামেনি। নিহতদের মধ্যে রয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দেওয়া মহাকাশ প্রধান আমির আলী হাজিজাদে এবং গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি।
রয়টার্সের এক প্রতিবেদন বলছে এসব ব্যক্তিরা সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ বৃত্তের অংশ ছিলেন, নিয়মিত করতেন বৈঠক। ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে পরিচিত 5 জন ব্যক্তির মতে খামেনি তার প্রধান সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের জায়নবাদীদের হামলায় প্রাণ হারাতে দেখেছেন, যা অভ্যন্তরীণ বৃত্তে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে এবং কৌশলগত ভুলের ঝুঁকি বাড়াচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক কৌশল এই দুয়ের জন্যই তাদের উপর নির্ভরশীল ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে খামেনি পুত্র মুস্তফা গেল 2 দশক ধরে ইরানের রাজনৈতিক সামরিক যন্ত্রের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন। ধারণা করা হচ্ছে প্রবীণ বাবার উত্তরসূরি হতে পারেন মধ্যসারির ধর্মীয় নেতা মুস্তফা। তবে ঘনিষ্ঠদের হারিয়ে ইসলামিক বিপ্লবের পর ইতিহাসের সবচেয়ে সংকটজনক মুহূর্তে দাঁড়িয়ে আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে নেতৃত্ব দেন সেদিকে তাকিয়ে ইরানের জনগণ। মাসুম রাব্বি, চ্যানেল 24। প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাতের পাশাপাশি ইরানে সমান তালে চলছে ইসরায়েলের সাইবার হামলা। তেল আবিবকে ঠেকাতে নিজেদের ইন্টারনেট সেবা সীমিত করেছে ইরান, যাতে বেড়েছে সাধারণ জনগণের ভোগান্তি। সরকারি কর্মকর্তাদের ডিভাইস ইন্টারনেট ব্যবহারে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। শুধু ইরানের পারমাণবিক স্থাপনা, গ্যাস ক্ষেত্র ও তেল ডিপোতেই নয়, দেশটির ডিজিটাল অবকাঠামোর বিরুদ্ধেও বড় ধরনের সাইবার যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল, যা প্রতিহতে মঙ্গলবার বিকেল থেকে ইরানে কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের গতি। অনেক এলাকায় পুরোপুরি সীমিত করা হয়েছে ইন্টারনেট সংযোগ। ধীর গতির ইন্টারনেট প্রভাব ফেলছে ভিপিএন সার্ভিসগুলোতেও। এতে বহির্বিশ্বের সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারছে না ইরানবাসী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, ইসরায়েল হামলা চালাতে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ডিজিটাল সিগন্যাল ব্যবহার করছে, যার ফলে ইরানের সামরিক নেতৃত্ব পড়ছে চরম সংকটে। যা প্রতিহত করতে সরকারি কর্মকর্তা ও তাদের দেহরক্ষীদের মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও ল্যাপটপে নেটওয়ার্ক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান সরকার। এছাড়া ল্যান্ডলাইন টেলিফোন থেকে আন্তর্জাতিক কল করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন সাইটে প্রবেশ করতে পারছেন না অনেকেই, তবে সচল আছে স্থানীয় ওয়েবসাইটগুলো। কিছু জায়গায় নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা হালাল নেট চালু করেছে ইরান। এতে সব ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছেন না ইরানের নাগরিকরা। এছাড়া ইরানের জনগণকে ফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সংশ্লিষ্টদের দাবি, এই অ্যাপ ব্যবহারকারীদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য অজান্তেই চলে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দাদের হাতে। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রাম, অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর সার্ভিস ব্লক করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর আবেদন করছেন অনেকেই। বড় কোনো ঘটনায় ইন্টারনেট বন্ধ বা সীমিত করা ইরানের নতুন কোনো ঘটনা নয়। এর আগে 2019 সালে সরকার বিরোধী আন্দোলনের সময় 6 দিনের জন্য ইন্টারনেট সেবা পুরোদমে বন্ধ রেখেছিল দেশটি। রাখি জেসমিন, চ্যানেল 24। এদিকে ইরানের সাথে সংঘাতে জড়িয়ে গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার জায়নবাদীদের হামলায় একদিনে গেছে 89 জন ফিলিস্তিনির প্রাণ। এর মধ্যে অন্তত 80 নিহত হয়েছেন খান ইউনিস ও রাফায় যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে। দেইর আল বালাহতে আবাসিক ভবন ও বুরেইজ ক্যাম্পে আগ্রাসনে নিহত হয়েছে 7 জন। নতুন করে হামলার সতর্কতা দিয়ে দক্ষিণ গাজার কিছু অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। 26 মে থেকে গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে চালানো হামলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 শতাধিক ফিলিস্তিনির। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তায় পেশাগত দক্ষতার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, সততা ও মানবিক গুণাবলী গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা দেয়া খুবই চ্যালেঞ্জিং। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করে চলেছে। বিগত 10 মাসে এসএসএফ সদস্যদের পেশাদারিত্ব এবং আন্তরিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। স্পেশাল ফোর্সের একটা নিজস্ব দায়িত্ব আছে, সেটা পালন করবো, অবশ্যই করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে।
ঘটার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে অনেকে অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দলের নতুন সদস্য নবায়ন কর্মসূচিতে তিনি বলেন, গুরুত্ব হারানোর ভয়ে নির্বাচন চায় না কিছু দল। নিজেদের বিবাদে আওয়ামী লীগের অপকর্ম ভুলে না যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ সরকারের বাধা আর নিপীড়নের মুখে দলীয় কার্যক্রম চালাতে 17 বছর বেগ পেতে হয়েছে বিএনপিকে। 5 আগস্ট পট পরিবর্তনের পর নির্বিঘ্নে কার্যক্রম চালাচ্ছে দলটি। নির্বাচন সামনে রেখে দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে বিএনপির। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরার তুরাগে এই আয়োজন। নেতারা আহ্বান জানান, সদস্য নবায়ন করতে গিয়ে ফেসিবাদের কেউ যাতে অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার। আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না, কারণ আমরা ভালো লোক দরকার, আমাদের ভালো লোক যারা গত 17 বছরে ত্যাগ স্বীকার করেছেন। কর্মসূচিতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনুস তারেক বৈঠক নিয়ে তারাই অসন্তুষ্ট, নির্বাচন হলে যাদের গুরুত্ব কমে যাবে। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। নিজেদের বিবাদে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড ভুলে না যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে নিগৃহীত হয়েছে তেমন কাজ না করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। টানা দ্বিতীয় দিনের মতো চলছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা। সকাল 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক। আলোচনায় যোগ দিয়েছেন 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি। গতকাল অনুপস্থিত থাকলেও আজ অংশ নিয়েছেন জামায়াতে ইসলামী। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সব দলের সাথে আলোচনার মাধ্যমে যেন একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছানো যায় সেই চেষ্টা চলছে। জুলাইয়ের মধ্যেই সনদ তৈরি করা হবে বলেও আশা করেন তিনি। নির্বাচন কমিশনকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর সাংবিধানিক কমিশন বা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ সরকারের হাতে থাকলে বিগত আমলের মতো নির্বাচনের নামে তামাশা চলবে বলে মনে করেন জুনায়েদ সাকি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসিকে সমর্থন জানিয়েছি যখন থেকে আলোচনাটি শুরু হয়েছে। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে বা এর ফরমেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে। আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠান থাকা উচিত। প্রথমত নীতিগতভাবে আমরা একমত যে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমেই নিয়োগ হতে হবে। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, দ্বিতীয় দিনের মতো আলোচনা চলছে, এই মুহূর্তে সব শেষ কি খবর আছে? জয়ী রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু এখন যে আলোচনাটি শুরু হয়েছিল সকাল 11:30টায়, সেটির কিন্তু যে শেষ ব্রিফিং, সেই ব্রিফিংয়ের প্রস্তুতি কিন্তু এখানে সম্পন্ন হয়েছে এবং যে বৈঠকটি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই যে ব্রিফিংটি হয়েছে সেই ব্রিফিংয়ে কিন্তু জানতে পেরেছি যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু সেই বিষয়ে কিন্তু আজকের যে 30টির বেশি দল বা 30টি দল এখানে অংশ নিয়েছেন তারা কিন্তু একমত হয়েছেন। তবে
দুটি ইসলামী দল জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ তারা কিন্তু বলছেন যে এই যে সাংবিধানিক কাউন্সিল, সেই কাউন্সিলে আসলে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির থাকার যে বিষয়টি বা রাখার যে বিষয়টি, সেটিকে কিন্তু তারা দ্বিমত পোষণ করেছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে রাষ্ট্রপতি আসলে যদি রাষ্ট্রপতিকে রাখা হয়, সেক্ষেত্রে রাষ্ট্রের যে অভিভাবক, সেই অভিভাবককে কিন্তু একটি কাঠামোর মধ্যে ফেলে দেওয়া হয়। সেক্ষেত্রে কোনো সংকটময় পরিস্থিতিতে কিন্তু বা এই কাউন্সিলে কখনো যদি কোনো ধরনের সংকট তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমাধান আসবে না। এবং এর বাইরে প্রধান বিচারপতির ক্ষেত্রেও তারা একই কথা বলেছেন যে প্রধান বিচারপতিকে রাখলে কখনো কোনো বাজে পরিস্থিতি তৈরি হলে এই কাউন্সিলে, তখন কিন্তু কোনো সমাধান আসবে না। এবং এর বাইরে আসলে যে দুটি বিষয় নিয়ে আলোচনার কথা ছিল, রাষ্ট্রপতির নির্বাচন এবং জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়, সেই বিষয়টিতে কিন্তু কোনো আলোচনা বা কোনো অগ্রগতি হয়েছে কিনা সেটি কিন্তু যখন 5:30 বা 5টার পরে ব্রিফ করা হবে তখন জানা যাবে। এর আগে কিন্তু এই বিষয়টিতে আসলে আমরা বিস্তারিত জানতে পারছি না। এবং এর বাইরে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেই কাউন্সিলের বিষয়ে আসলে কতদূর আলোচনা হলো সেটিও কিন্তু আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আসলে সব রাজনৈতিক দল বলছেন যে তারা কিছুটা সময় নিয়ে তাড়াহুড়ো না করে আসলে তারা একটি সুন্দর কাউন্সিল তৈরি করতে চান। সেটিতে আসলে দেরি হলেও সমস্যা নেই। এবং জামায়াতের গতকালকে অংশগ্রহণ না করার বিষয়টিতে কিন্তু জামায়াতের যে নায়েবে আমির, তিনি কিন্তু বারবার আসলে ক্ষমা করেছেন। বারবার কিন্তু তিনি এই বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি আসলে দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। বিস্তারিত খবরাখবর জানছিলেন শফিকুল ইসলাম। পরবর্তী সংবাদ, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে সৃষ্টি হতে পারে বিশৃঙ্খলা পরিস্থিতি, এই শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের পরামর্শ ঐক্যমত্যের মাধ্যমে ভোটের তারিখ নির্ধারণের। আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের ডিসেম্বরে নির্বাচন নিয়ে বিএনপির ক্রমাগত চাপের মুখে গেল 6 জুন প্রধান উপদেষ্টা ঘোষণা দেন আগামী বছরের এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এর প্রতিক্রিয়ায় বিএনপি ক্ষুব্ধ হলেও স্বাগত জানায় জামায়াত ইসলামী ও এনসিপি। তারা কখনোই কোনো অবস্থাতেই এর পরের সপ্তাহে লন্ডনে বহুল আলোচিত বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত হন প্রধান উপদেষ্টা ও তারেক রহমান। এতে বিএনপিতে স্বস্তি ফিরলেও নাখোশ জামায়াত ইসলামী ও এনসিপি। নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের টানাপোড়েনের ভবিষ্যৎ কি, তা এখনই বলার সময় না হলেও বিশ্লেষকদের শঙ্কা, ঐকমত্য ছাড়া তারিখ ঘোষণা হলে তৈরি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না এপ্রিল হবে নাকি আরও 1 বছর পরে হবে, এটা আসলে পলিটিক্যাল পার্টিকে এক জায়গায় বসে ঠিক করতে হবে এবং উদ্যোগটা নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। ঐক্যমত যখনই না আসবেন তখন কিন্তু এক ধরনের ক্যাওটিক সিচুয়েশন হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে এবং ভিন্ন মত হলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তো কোনো একটা দল না, সবাই। তো সবাইকে আপনার স্পেস দিতে হবে, হ্যাঁ আপনি কম বেশি হইতে পারে কিন্তু স্পেস দিতে হবে, সবার কথাতে কথা বলতে হবে আপনাকে। তো সেটা না করলে তো আপনি গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সবচেয়ে বড় বিরোধিতা হলো মানে সাংঘর্ষিক অবস্থা হবে এইটা, যে যদি আপনি সবার মতামতকে সম্মান না করেন। নির্বাচনের তারিখ নিয়ে দূরত্ব কমাতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা তাগিদ দিলেন বিশ্লেষকরা। সাথে এও বললেন নির্বাচন কমিশনের সাথে সমন্বয় জরুরি। ভোটার লিস্টটা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, কারণ এখানে আওয়ামী লীগেরও ভোটার লিস্টে তো আওয়ামী লীগারদেরও নাম থাকবে। এখন আপনি যদি ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা লাগাইয়া ওই লোকগুলোকে স্ক্রিনিং আউট করে ভোটার লিস্ট থেকে বাদ দেন, তাহলে তো আপনার ইতিহাস রচনা হবে না, বরং ইতিহাসের কবর রচনা হবে। তবে দুই বিশ্লেষকই বলছেন ফেব্রুয়ারিতেই সম্ভব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সন্ধ্যা 6টায় গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হবেন তিনি। লন্ডনে দীর্ঘ 4 মাস চিকিৎসার পর গত 6 মে দেশে ফেরেন তিনি। এর আগে গত বছর 9 আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। লন্ডন থেকে ফেরার পর প্রথমবারের মতো আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই তিনি লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের, পরে সেই ফুটেজ সরবরাহ করতেন র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগকে। এই অভিযোগে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই দিন গুম ও অপহরণ মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় বুধবার কাঠগড়ায় দাঁড় করানো হয় সাবেক একজন বিচারপতির পুলিশ কর্মকর্তার ছেলেকে। ইশতিয়াক আহমেদ নামে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের জমায়েত শনাক্ত করে সেই ফুটেজ র্যাব, পুলিশ ও আওয়ামী লীগের কাছে সরবরাহ করার। আর সেই ফুটেজ দেখে হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছিল তারা। মঙ্গলবার এই মামলায় তদন্ত শেষ করতে সময় আবেদন করে প্রসিকিউশন। পরে 15 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। এদিকে গুম ও অপহরণের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, গোলাম মর্তুজা নিহিম নামের এক ব্যক্তিকে 47 দিন গুম করে রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা থেকে তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিলাম। সে অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর এলাকায় হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ ক্যাডার সাদ্দামকে 15 সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনের সময় সাদ্দাম গুলি করার দায় স্বীকার করে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আন্দোলনের মধ্যেও দক্ষিণ সিটির নাগরিকদের জরুরি সেবা দেয় তা বন্ধের চেষ্টা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশাক হোসেন। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এই বিএনপি নেতা। দ্রুত তাদের বিরুদ্ধে দুদক যেন পদক্ষেপ নেয় সেই আহ্বানও জানান। লাগাতার আন্দোলনের জন্য সরকারকে দায়ী করে ইশাক হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়বেন না তারা। নব্য স্বৈরাচারী মনোভাব যে এই বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। আর স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাব জুডিস ম্যাটার রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হলে রোববার থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা। জানান, বুধবার 4 নম্বর ভবনের নিচে অবস্থান কর্মসূচি ও গণসংযোগ করবেন। বলেন, অন্তর্বর্তী সরকারকে চোরা বালিতে ফেলার জন্য ফ্যাসিবাদের দোসর কিছু আমলা এই আইন করেছে, তাদের অবিলম্বে বের করে দেওয়ার দাবিও জানান। তারা আরও বলেন, কর্মকর্তা কর্মচারীদের অগ্নিগর্ভে ফেলে সরকার শান্তিতে দেশ চালাবে সেটি হতে পারে না। পরে সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। অনুরোধ করেছি, অনুনয় বিনয় করেছি, আবেদন নিবেদন করেছি, কোন আবেদন নিবেদন গ্রহণ না করে তারা এই কালো অধ্যাদেশ জারি করেছে। আমরা এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর এবং এটা এক সময়
যাতে আন্দোলনের বড় জোয়ারে পরিণত হয় সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের কলিজা হাত দিয়েছেন, আমরা আপনাদেরকে শান্ত হতে কিন্তু দেব না যদি আপনারা আমাদের আইন মেনে না নেন। রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকা, বিদেশি অস্ত্র ও একটি গাড়ি জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব জানান। গত 27 মে মিরপুর 10 নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান, মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। দীর্ঘদিনের পরিকল্পনায় ছিনতাইকারীরা এই ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার কাজে ব্যবহৃত 3টি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, একটি চাপাতি ও 3টি খেলনা পিস্তল উদ্ধার করা হয় এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিং করেছে ভারত। বিজিবি জানায় ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে 3 পুরুষ, 7 নারী ও 10 জন শিশু। পরে তাদের আটক করে বিজেপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কুড়িগ্রাম বলে জানা গেছে। আটক হওয়াদের নাগরিকত্ব যাচাই বাছাই করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কথা আছে। এর আগে 27 মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে 17 জন ও 3 জুন চানশিকারি সীমান্ত দিয়ে 8 জনকে পুশিং করে ভারত। এদেশের ব্যবসায়ীরা খেলাধুলা আর বিনোদনে বিপুল অর্থ ব্যয় করলেও বিজ্ঞান গবেষণায় তা করেন না। এটা ভালো লক্ষণ নয়। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধনের সময় একথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, বিজ্ঞানের সাথে সবার সংযোগ না থাকলে গবেষণা কাজ এগোবে না। ভবিষ্যতের নতুন তত্ত্ব আর তথ্যের আবিষ্কারক আজকের ক্ষুদে বিজ্ঞানীরা দেশের নানা প্রান্ত থেকে তাদের আগ্রহের প্রকল্প নিয়ে হাজির বিজ্ঞান মেলায়। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এই মেলা চলবে 20 তারিখ পর্যন্ত। এক এক স্টলে এক এক রকম উদ্ভাবন। ক্ষতিকর কার্বন নিয়ন্ত্রণ করে কি করে কমবে পরিবেশ দূষণ, প্লাস্টিক দূষণ রোধের উপায় কি, আধুনিক সেচ ব্যবস্থাপনা ও কম খরচে নবায়নযোগ্য জ্বালানি উদ্ভাবনও নিয়ে এসেছেন এই ক্ষুদে বিজ্ঞানীরা। এখন আমরা যদি এখানে 1000 কেজি প্লাস্টিক পোড়াতে পারি, তাহলে আমরা প্রতি কেজিতে 0.75 ইউনিট বিদ্যুৎ পাবো। আমরা এই প্রজেক্টটাকে এমনভাবে উপস্থাপন করেছি যাতে আমাদের এই পুরো সিটিতে কোনো ধরনের দূষণ হবে না। সম্পূর্ণ যে দূষণগুলো হয় সেগুলোকে আমরা পরিশোধিত করছি, দূষণমুক্ত একটি পরিবেশ গড়ে তুলছি। আবার যাপিত জীবনে রোবটের ব্যবহার, মহাকাশ গবেষণা কিংবা নতুন সামরিক প্রযুক্তি কোনটা আছে সেই প্রশ্নেরও উত্তর মিলবে। এটা হচ্ছে আমাদের মুন রোভার অর্থাৎ চন্দ্রযান, টাইটান আমরা ইউজ করব, যেটা মূলত কম দামে আমাদের ভালো মূলত হচ্ছে বাইরে থেকে এটাকে শক্ত রাখবে। রাস্তার সংক্রান্ত সমস্যা এবং বায়ু দূষণ এবং রাস্তার এই যে দুই পাশেই গাছ ব্যবহার করা হয়েছে যা কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, এর ফলে আমাদের পরিবেশে ভারসাম্য সঠিকভাবে থাকবে। মেলা ঘুরে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার আক্ষেপ, এদেশের ব্যবসায়ী আমলা দাতারা বিজ্ঞান উন্নয়নের গুরুত্ব বুঝছেন না। বলেন, বিজ্ঞান গবেষণায় খরচ অপচয় না, বরং বিনিয়োগ। তারা আপনার পাবলিসিটিতে খরচ করে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, খেলোয়াড়দের নিয়ে নানা রকম পাবলিসিটি করে, কিন্তু একজন সায়েন্টিস্ট যদি সাপোর্ট করবে সেটার ব্যাপার না। ওরা চায় রেডিমেড কিছু দেবেন, ওরা কিনে নেবে, ব্যবহার করবে। এটা খুব ভালো ট্রেন্ড না আমাদের দেশে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।